নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এলাম সিকিমের পথে দ্বিতীয় পার্ট নিয়ে। ভিডিও শেষ করেছিলাম শিলারিগাঁওতে এসে। আজ আবারও শুরু করলাম সেই শিলারিগাঁওয়ে ভোর 5টা থেকে। তো সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আর হ্যাঁ, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো চলুন শুরু করা যাক। ঠান্ডা ওয়েদারে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, হঠাৎই দরজায় টোকা দিয়ে বাবলুদা বলে উঠল, সবাই ওঠো, কাঞ্চনজঙ্ঘা দেখবে যে। সেই কথা শুনে আমার ছোট ছেলে তো ধপাস করে বিছানা থেকে লাফ দিয়ে নেমে উঠল। কি দেখব কি দেখব বলল, কাঞ্চনজঙ্ঘা দেখবে যে। সেই শুনে আমিও উঠে পড়লাম। আধামুধা ঘুম থেকে উঠে বাইরে গেলাম, দেখলাম হালকা একটা ভাব এসছে পরিষ্কার আকাশে। পাহাড়ি এলাকা মানেই একটা কুয়াশা কুয়াশা ভাব থাকে সব সময়। তো গেলাম, তখন বাজে প্রায় 5টা থেকে 5:30। ঘড়ির টাইম দেখার সময় হয়ে ওঠেনি। চলে গেলাম কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দেখতে। এই যে কাঞ্চনজঙ্ঘা একদম বরফে ঢাকা সুন্দর একটা, মনে হচ্ছে যেন বরফের চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে। আর আমরা সেই সুন্দর প্রকৃতি মায়ের দৃশ্য দেখার জন্য প্রত্যেকেই একে একে করে কটেজ থেকে বেরিয়ে এলাম। যতগুলো কটেজ ছিল সবাই কিন্তু প্রত্যেকেই বেরিয়ে এলো। একদিকে সুন্দর সূর্য উঠছে, আর ওই সূর্যের আলো যখন কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ছে তখন দেখতে অপরূপ সুন্দর লাগছে। কিন্তু না, আমাদের তো এখানেই দেখা শেষ নয়, তাই আমরা বেরিয়ে পড়লাম কাঞ্চনজঙ্ঘাকে আরও কাছ থেকে দেখব বলে। আমরা 10 জন মিলে আবার হাঁটা শুরু করলাম। ক্রমশ পাহাড়ের উপর বেয়ে উঠতে থাকলাম। কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও আঁকা, কোথাও বাঁকা, এইভাবে কন্টিনিউ প্রায় হাঁটছি তো হাঁটছি, হাঁটার আর শেষ হচ্ছে না। একদিকে জঙ্গল, একদিকে খাদ। আমাদের আগে পুরো টিম চলছে আর আমরাও পিছু পিছু যাচ্ছি। মাঝে মধ্যে রাজাদাকে ডেকে বলছি, রাজাদা ঠিক নিয়ে যাচ্ছ তো, না জঙ্গলে ছেড়ে দিয়ে চলে আসবে? এত শান্ত পরিবেশ দেখতেও কিন্তু বেশ ভয় লাগছে। কিন্তু সত্যি কথা বলতে প্রকৃতি মাঝে এত সুন্দর, সেটা এই জায়গায় না গেলে জীবনে কখনোই ভাবতাম না। যাই হোক, আমরা সবাই মিলে এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি। রাজাদার একটাই বক্তব্য, যে রাস্তা যখন আছে নিশ্চয়ই কিছু আছে, সবাই ভরসা রাখো আর সামনের দিকে এগিয়ে চলো। আমরা রাজাদাকে অনুসরণ করতে করতে আমাদের পুরো টিম কন্টিনিউ এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ঢালাই রাস্তা। এই রাস্তাটা শুরু হয়েছে আমাদের কটেজ থেকে। আর এই যে আমাদের সাথ দিচ্ছে বা রাস্তা দেখাচ্ছে, সেটা হচ্ছে 2 জন মহাপ্রভু কুকুর। যাই হোক, ওরা আমাদের কটেজ থেকেই কিন্তু বেরিয়ে এসেছিল আমাদের সাথে সাথে। এখানে বলার মতো একটা জিনিসই দেখলাম, যে প্রত্যেকটা কটেজে এত কুকুর রয়েছে কিন্তু তারা এত ভালো, কাউকে কোনো রকম কারো ক্ষতি করছে না, প্রত্যেকটা গা সওয়া। যাই হোক, চলুন এখন কাঞ্চনজঙ্ঘার মেন পয়েন্টে আমরা চলে এসেছি। কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখান থেকে খুবই কাছাকাছি দেখা যায়। নিচে বয়ে চলেছে তিস্তা নদী, আর চারিদিকে পাহাড় 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 আর পাহাড়, উঁচু নিচু বড় ছোট পাহাড়ের পুরো চারিদিক একদম ভর্তি। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখন বরফে ঢাকা হয়ে গেছিলো। যাই হোক, আর সূর্যের আলো পড়ে ওখানে কুয়াশাতে পুরোটাই ভর্তি হয়ে গেছিলো। ওই জায়গায় দাঁড়িয়ে যে যার মতো ক্যামেরাবন্দি করলাম বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য। আস্তে আস্তে যথারীতি আবারও নেমে এলাম সবাই মিলে একসাথে। নিচ থেকে দেখে যেন মনে হচ্ছে পাহাড়ের কোলে ঘরগুলো কিভাবে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যখন আমরা উপর দিকে উঠে গেলাম তখন কিন্তু দেখতে অবাক লাগছিল না। যাই হোক,
সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগলো এবং রিসোর্টে এসে আমরা স্নান ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম। আবার শুরু হলো আমাদের সেই জার্নি। গাড়িতে উঠে গেলাম, গাড়িতে আবার যাওয়া শুরু। সেই আঁকা বাঁকা পথ দিয়ে নদী, পাহাড় সব কিছু দেখতে দেখতে আবারও আমরা চললাম ঋষিখোলার উদ্দেশ্যে। সবাই মিলে বসে খুবই কিন্তু এনজয় করছিলাম। এখানে ছিল একটা ছোট্ট বেবি, যে খুব সব সময় মানে একটা দুষ্টুমির মধ্যে সবাইকে মাতিয়ে রেখেছিল। ও কিন্তু আমাদের গাড়ির মধ্যে খুবই ভালো এনজয় করেছে, আর ওর জন্য আমরাও কিন্তু ভালো এনজয় করেছি। আমার ছেলে তো ওর সাথে একদম মিলে ঝুলে এক হয়ে গেছিলো। ঋষিখোলা যাওয়ার পথেই নেমে গেলাম সাইলেন্ট ভিউতে। সাইলেন্ট পয়েন্টে আমরা এখানে সাইলেন্ট ভিউ নামেই এই জায়গাটা পরিচিত। এখানে আমরা সবাই আবার নেমে পড়লাম। এইটা ছিল ঘন পাইন গাছের জঙ্গল, যেখানে কিন্তু কোনো রকম আওয়াজ করা চলতো না। এই জায়গাটার নামই হয়েছে সাইলেন্ট ভিউ, কারণ এখানে সব সময় সাইলেন্ট রাখতে হয় পরিবেশটাকে। শোনা যায় এই জায়গায় নাকি চিতাবাঘ থাকে, তাই সবাইকে সাইলেন্টভাবেই জায়গাটা দেখার জন্য আমাদের যে ড্রাইভার রাকেশ ছিল সে কিন্তু বলে দিয়েছিল। কিন্তু ওই যে আমাদের বাঙালিদের নিয়ম, যেখানেই যাব সেখানে কিন্তু একটা কথার সৃষ্টি করে আসি, তাই আমরা কিন্তু সেই মতেই ঠিকঠাক মতো টুকটাক কথা বলতেই ছিলাম। আর প্রকৃতিটাকেও আমি আমার ক্যামেরার মধ্যে বন্দি করার চেষ্টা করছিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু অনেক মানুষ ফটো তুলছে, ভিডিও করছে, সবাই যে যার মতো। সাইলেন্ট ভিউ দেখে পরে আমরা আবারও উঠে পড়লাম গাড়িতে। আবার শুরু হলো জার্নি। আর সাদা মেঘের সুন্দর দৃশ্য, পাহাড় দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলেছে উপরের দিকে। পাহাড় যেন শেষই আর হয় না। আবার আমরা এখানে একটু হোল্ড করলাম। এই জায়গাটায় এসে এখানে মেন হোল্ড করার কারণ হলো এখানে ডকুমেন্টস জমা দিতে হবে, তাই প্রত্যেকেই ভাবলো সবাই মিলে নেমে এখানে একটু চা জল খাবার খেয়ে নেওয়া হোক। যাই হোক, জল খাবার কিন্তু আমরা কেউ খাইনি, এখানে শুধু চা আর জল এই দুটো জিনিস খেয়েছি। আর যতটা পেরেছি আমি আমার ক্যামেরার মধ্যে সবটা বন্দি করার চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছেন। আর সবাই এখানে চাটা খাওয়ার পরে আবার গাড়ির দিকে রওনা হলো। এখানে ডকুমেন্টস জমা দেওয়ার পরে সবাই সবার মতো করে আমরা গাড়িতে গিয়ে আবারও বসে পড়লাম। সবচেয়ে একটা জিনিস দেখলাম, এই সিকিমের মধ্যে কোথাও আবর্জনা নেই। পুরো এলাকাটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এতটা সুন্দর না দেখলে নিজেরা বুঝতেই পারবেন না। দূর থেকে মনে হবে যেন পাহাড়ের গায়ে কিছু পলিথিন পড়ে রয়েছে, রোদ পড়ে এগুলো চকচক করছে। আমাদের গাড়ির যে মধ্যে যে কার্তিক ছিল সে কিন্তু বলেই উঠলো, পাহাড়ের গায়ে ওগুলো কি পড়ে আছে, পলিথিন? আমি বললাম না, ওগুলো হচ্ছে বাড়িগুলো রোদ পড়ে চকচক করছে। যাই হোক, আমরা কিন্তু শেষমেশ এসে পৌঁছালাম ঋষিখোলায়। এইটা হচ্ছে ঋষি নদী, আমাদের গাড়ি ক্রস করছে ঋষি নদী। এখানে ঋষি নদীর যে জল অপরূপ সুন্দর, পুরো কাগের চোখের মতো পরিষ্কার জল। সম্পূর্ণ পাথরের নদী এটা, বালি খুব কম, চিকচিক করছে কিছু বালি আর পাথর। আমাদের গাড়ি সব চলে এসেছে। আর এইখানে না এলে আমরা যে কি মিস করতাম সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই যারা সিকিম যাবেন অবশ্যই কিন্তু ঋষিখোলা ঘুরে আসবেন। চারিদিকে পাহাড়, জঙ্গল, আর মাঝে রয়েছে দু একটা রিসর্ট, যাই হোক হোমস্টে। এইটা হচ্ছে আমাদের হোমস্টের রুম। দুটো বেড, কারণ আমরা ছিলাম 4 জন মেম্বার, আমার 2 ছেলে আর আমরা হাজব্যান্ড ওয়াইফ, তার জন্য দুটো বেড। এখন ওখানে কিছু আমরা পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে দুপুর যখন হয়েই এসেছিলো, তাই সবাই বললাম ঋষি নদীতে নামার আগে চলো লাঞ্চ করে ফেলা যাক। আর খুব খিদেও পেয়েছিল, তাই আমরা লাঞ্চ করতে চলে এলাম হোমস্টেতে। এই হোমস্টের ব্যবস্থা এতটা ভালো ছিল
যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এখানে ওনারা রান্না করে প্রত্যেকটি খাবার সুন্দর করে এখানে দিয়ে দেয়, এবং এখানে যে খাবার দাবার সাজিয়ে দেয় সেটা কিন্তু না, পুরোপুরি আপনাদের নিজেদের উপর হাতে থাকে। আপনারা নিজেদের মতো করে এই খাবার কিন্তু আপনারা নিতে পারবেন। খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু চলে এলাম সেই ঋষি নদীতে। ঋষি নদী আর প্রাকৃতিক মনোরম সৌন্দর্য আমরা কিন্তু উপভোগ করছি খুব সুন্দরভাবে। এই জায়গায় এসে ভুলেই গিয়েছি সংসারের সমস্ত ধর্ম। মনে হয়েছে যেন এখানে প্রকৃতি মায়ের সাথে আমরা সুন্দরভাবে মিলেমিশে এক হয়ে গেছি। প্রকৃতি মা এতটা সুন্দর, সিকিমে গিয়ে সেটা অনুভব করতে পারলাম। পড়েছিলাম বইয়ের পৃষ্ঠায় অনেক কিছু গল্প, আজ নিজের চোখে দেখে মনে হচ্ছে যেন সত্যি জীবন সার্থক হলো। ঋষি নদীতে বসে বেশ আনন্দ করতেছিলাম। পাথরের মধ্যে বসে জলের মধ্যে পা দুলাচ্ছি। ঋষি নদীর জল ক্রমশ কলকল করে বয়ে চলেছে। সুন্দর একটা আওয়াজ হচ্ছে, মন যেন ভরে যাচ্ছে। গাড়ির আওয়াজ নেই, কোনো ঝাঁঝট আওয়াজ নেই, পুরো সম্পূর্ণ একদম নীরবতার মতো নদী তার গতিবেগে বয়ে চলছে। সকালে যখন ঘুম ভাঙল ময়ূরের ডাকে, নদীর ঝর্ণার জলের আওয়াজ আর ময়ূরের ডাক, অপূর্ব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, যেটা বললে পরে কম বলা হবে। মানে এই প্রকৃতি মায়ের তুলনা সত্যি করা অসম্ভব। চারিদিকে পাহাড়, আর এই পাহাড়ের মধ্যে ময়ূরগুলো যখন ডাকছে, মানে আজও পর্যন্ত যেন আমাদের কানের মধ্যে ওই ময়ূরের ডাকই শুনতে পাই। আমাদের হোমস্টেগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, আর হোমস্টেতে যে মানুষগুলো ছিল তাদের তো তুলনাই করা যায় না। সত্যি নেপালি মানুষরা যে এতটা মনের দিক থেকে ভালো হয়, সত্যি আমরা না গেলে বাইরে বুঝতে পারতাম না। আমরা এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে মন অনেকটা আমাদের সংকীর্ণ হয়ে গেছে। ওদের পাশে গেলে নিজেদেরকে মনে হবে যে হ্যাঁ, ওরা সত্যি কত বড় মানুষ, মনের মানুষ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঋষি নদীর ঋষি নদীর পাশে যে সমস্ত পাহাড়গুলো রয়েছে সেইগুলো। বন্ধুরা, কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। তো আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এর পরের পার্ট নাম্বার 3। টাটা।